পিএসজির ম্যাচটার আগে আর্সেনালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঠিক এই ভিডিওটা পোস্ট করা হয়, যেখানে মিকেল আর্তেতা যারা আর্সেনাল ভক্ত রয়েছেন তাদেরকে বলছেন যে উই নিড ইউ টু প্লে এভরি পাস উইথ আস, এভরি বল উইথ আস। কিন্তু যে কথাটা তিনি বলেন নাই যে উই নিড ইউ টু স্কোর উইথ আস, সে কারণে আর্সেনাল গোলটা করে না এবং সেই একমাত্র গোলে 17টা ইউরোপিয়ান ম্যাচ ঘরের মাঠে এমিরেটসে আনবিটেন থাকার পর পিএসজির কাছে সেমিফাইনাল ফার্স্ট লেগে আর্সেনাল ম্যাচটা হেরে গেছে। এবং আপনি ম্যাচ খেলছেন পিএসজির সঙ্গে, আপনি একজন ইংলিশ ওপোনেন্ট, তাহলে আপনার মনে রাখার কথা ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং অ্যাস্টন ভিলা সেম ফেটটা শেয়ার করে এসেছেন। সবসময় রিয়াল মাদ্রিদের কামব্যাকের পর উলফসবার্গ যে মিমটা শেয়ার করে না, ঠিক আসলে আর্সেনালের এই মিমটা শেয়ার করে নিজেদের দুঃখ ভাগাভাগি করে নেওয়া উচিত, কারণ ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং অ্যাস্টন ভিলা তারাও জানে এই পিএসজির কাছে হারের মর্যাদাটা কিরকম। এই পিএসজি যে ধরনের টিম, যে ধরনের টেকনিক্যাল সুপিরিয়রিটি নিয়ে খেলতে এসছে, আর্সেনালের সঙ্গে সেই আর্সেনালের সম্ভবত একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকলেও থাকতে পারে, কারণ তারা রিয়াল মাদ্রিদকে রয়্যাল ডমিনেন্সকে 5-1 গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে এসছে। সেটার একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আর্সেনালে ভোগার থাকতেই পারে, নয়তো আপনি এই ধরনের টিফো সাধারণত এই ম্যাচে শো করবেন না। যে টিফো দেখে লোকজনও আর্সেনালের ভক্তরাও বিরক্ত হয়েছেন, সেই টিফোর আলাপটা বাদই দেই আপাতত। সাধারণত ইংলিশ টিমগুলো তাদের সুপিরিয়রিটি আরেকটা বড় কারণ হচ্ছে তাদের হাই প্রেসিং এবং হাই ফিজিক্যাল গেমটা সাধারণত অন্যান্য লিগের ম্যাচে খেলতে গেলে মোটামুটি অপোনেন্টরা একটু ভয়ই পান। কিন্তু যখন আপনি এরকম ফ্রান্স থেকে টেকনিক্যালি সুপিরিয়র একটা টিমের বিপক্ষে আপনি খেলতে আসেন, তখন আপনি আসলে টের পান যে টেকনিক্যালিটি কতটা প্রয়োজন হয়ে পড়ে এই ধরনের ম্যাচে। পিএসজি আর্সেনালের সঙ্গে যে ম্যাচটায় 2-0 গোলে হেরে গিয়েছিল এবং যে ম্যাচে পিএসজি সেমিফাইনালে 1-0 গোলে জিতলো, সেই দুটো ম্যাচের অ্যাটাকিং মোমেন্টামটা যদি সোফাস করে এই মেট্রিকটা সম্পর্কে আপনারা জানেন, একটু যদি দেখে আসেন তবে পার্থক্যটা ক্লিয়ারলি টের পাবেন। প্রথম ম্যাচটাতে আর্সেনাল পিএসজির অ্যাটাকিং মোমেন্টামে পিএসজির কোনো ধরনের ডমিনেশন পুরো ম্যাচ জুড়ে কনসিস্টেন্টলি ছিল না, যেখানে আর্সেনাল কিছু কিছু জায়গায় ডমিনেট করেছে। পিএসজি ফার্স্ট হাফে অল্প একটু তাদের মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেখানে আর্সেনালের গোলের পর তারা ওই মোমেন্টামটা আর বিল্ড করতে পারে নাই। কিন্তু এই সেকেন্ড ম্যাচটার সেমিফাইনালের অ্যাটাকিং মোমেন্টামটা ক্লিয়ারলি খেয়াল করে দেখুন যে প্রথম হাফে এবং স্পেসিফিকলি 25 মিনিট পর্যন্ত ইট ওয়াজ অল অ্যাবাউট পিএসজি, দেয়ার হাই প্রেস, দেয়ার অ্যাটাকিং কম্বিনেশনস অ্যান্ড হাই অকটেন গেম প্ল্যান, যেখানে আর্সেনাল কোনো ধরনের কোনো ফুটিং তারা রাখতে পারে নাই। এবং যখন ইউএফা ম্যাচের মাঝখানে 25 মিনিটের মাঝখানে এই স্ট্যাটটা দেখাচ্ছে, সেখানে দেখুন যে আর্সেনালের অ্যাকুরেট পাসের সংখ্যা কতটুকু, তারা মাত্র 78টা পাস কমপ্লিট করতে পেরেছে এবং পাসিং অ্যাকুরেসি একটা আর্তেতার আর্সেনাল যেটা নর্মালি থাকে গড় অ্যাভারেজে 80 বা 25%-এর উপরে, তার চাইতে অনেক লো অ্যাকুরেট পাসেস আর্সেনালের মানে আর্তেতার আর্সেনাল পিএসজির সঙ্গে খেলতে পেরেছে প্রথম 25 মিনিটে। ফার্স্ট হাফে প্রথম এই 25 মিনিটেই খেলার মোড়টা ঘুরে গেছে। এই 25 মিনিটের মধ্যে চতুর্থ মিনিটে যে গোলটা এসছে দেমবেলের পা থেকে, সেটা এসছে 25টা পাসের একটা আনইন্টারাপ্টেড সিকোয়েন্স থেকে। যে গোলটা আপনি লিভারপুলের এগেইনস্টেও দেমবেলেকে করতে দেখেছিলেন। দেমবেলেকে আপনি একটা স্পেস ইনভেডার বলতে পারেন। ভদ্রলোক, তিনি স্ট্রাইকিং বা নাম্বার 9 পজিশন থেকে এতটাই মিডফিল্ডের স্পেসে নেমে আসেন, যদি আপনি তাকে ফলো করতে চান তবে আপনি ব্যাকলাইন ফাঁকা করে দিচ্ছেন, যদি আপনি তাকে ফলো না করেন তবে আপনি তাকে স্পেসটা দিয়ে দিচ্ছেন রান ইন বিহাইন্ড করার জন্য। দেমবেলে সেই কাজটাই করলেন, স্পেস ইনভেড করে তিনি রিলিজ করলেন কভারাজকেলিয়াকে। কভারাজকেলিয়া একটা লুজ পাস খেললেন দেমবেলেকে, সেটা একটা ডিফ্লেক্টেড হয়ে গোল হলো এবং সেই গোলটাই আসলে এই ম্যাচের ভাগ্যটা গড়ে দিল। দেমবেলে সাধারণত মিডফিল্ডে ওই +1 জায়গাটা ক্রিয়েট করে দেন, অর্থাৎ মিডফিল্ড ওভারলোড করার জন্য দেমবেলের প্রেজেন্সটাই বেসিক্যালি আর্সেনালের মিডফিল্ডটাকে নালিফাই করেছে তার ওই +1 প্রেজেন্সের কারণে। এবং দেমবেলের এই রোলটাকে আপনি একটা তোদো কাম্পিস্তা রোল বলতে পারেন, যেটা স্পেনে মোটামুটি পরিচিত। টোটাল ফুটবলার হিসেবে লুই এনরিকে, পেপ গুয়ার্দিওলা এই ধরনের ফুটবলার খুবই পছন্দ করেন। পেপ গুয়ার্দিওলার জন্য বের্নার্দো সিলভা এই ফুটবলার হিসেবে এখন আছেন এবং দেমবেলেকে পুরোপুরি তিনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন লুই এনরিকে পুরো মাঠ জুড়ে ঘুরে বেড়ানোর জন্য। এবং যখন জাও নেভস বল নিয়ে সামনে আগাচ্ছিলেন কিংবা আর্সেনালে কোনো প্লেয়ারের কাঁধ থেকে বা পা থেকে বল নিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছে জাও নেভস প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পেসে নিজের ক্লোন তৈরি করে রেখেছেন এবং সেইভাবে তিনি মাঠে তার নিজেকে ক্লোনিফাই করে পিএসজিকে 12 জন বা 13 জনের ম্যান অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছিলেন ফার্স্ট হাফে। মাঝখানে ফাবিয়ান রুইজ অনেকগুলো ডিকয় রান মেক করছিলেন কভারাজকেলিয়াকে সামনে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য। এবং এই কভারাজকেলিয়া টিম্বারের যে 1v1 ব্যাটলটা হয়েছে সেটা
সেটাই ফার্স্ট হাফের গল্পটা মোটামুটি লিখে দিয়েছে। এবং টিম্বারকে সাধারণত আমরা খুব ভালো টেকনিক্যাল একজন রাইট ব্যাক বা সেন্টার ব্যাক হিসেবে জানি, কিন্তু টিম্বারকে গতকালকে এই কভারাজ কেলিয়ার রানগুলোকে ট্র্যাক করার জন্য খাবি খেতে হয়েছে। টিম্বার যে কার্ড দেখেননি শেষ পর্যন্ত, একটা পেনাল্টি সিদ্ধান্ত থেকেও প্রায় বেঁচে গিয়েছেন, সেটা বলতে পারেন আপনি আর্সেনালের ভাগ্য। এখন 25 মিনিটের পর আসলে আর্তেতা কি পরিবর্তন এনেছেন? আর্তেতার পরিবর্তনের মূল সমস্যাটাই ছিল থমাস পার্টে ছিলেন না তাদের ডিফেন্সিভ মিডফিল্ড রোলে, এবং সেই জায়গায় দেমবেলেকে আপনি ট্র্যাক করতে পারেননি, সেই জায়গায় আপনি জাও নেভেস কিংবা ভিতিনিয়ার ওই বলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারেননি থমাস পার্টের কারণে। সেই কারণে 4-4-2 মিড ব্লক থেকে ফাইনালি ফার্স্ট হাফের 30 মিনিটের মাথায় ওডেগার্ডকে ওই সেন্টার স্পেসে রেখে দেওয়া হলো ওই জায়গাটা মার্শাল করার জন্য, যার ফলে ফাইনালি আসলে মাইলস লুইস কেলি কিংবা আপনার পরবর্তীতে অন্যদিকে ওডেগার্ড কিছু বল সামনে পাস করতে পারছিলেন। তবে মাইলস লুইস কেলির ওই ডিফেন্স চেরা পাসটার পরে কিন্তু মার্টিনেলি ফার্স্ট হাফে সেই সুযোগটা পেয়েছিলেন, যেটা বেসিক্যালি প্যারি করে ঠেকিয়ে দিয়েছেন ওখানে দনারুমা, এবং সেকেন্ড হাফে ট্রসার্ডের ওই সুযোগটাও কিন্তু দনারুমার কাছে আটকে গেছে। সেকেন্ড হাফের গল্পটা যেটা হয়েছে, আর্সেনাল আরো বেশ কিছু চান্স তৈরি করতে পেরেছে। ফার্স্টেই গোলটা হলো মিকেল মেরিনোর, যেটা অফসাইডে বাতিল হয়ে গেল, এবং এই সিকোয়েন্সটা যখন স্কুল বয়দের মতো লাইন ধরার মতো সবাই দৌড়ে ব্যাকলাইনে আসছেন, সেখানে মিকেল মেরিনো একটু ইঞ্চি খানেক কিংবা সেন্টিমিটার খানেক সামনে থাকার কারণে ওই রাইস যখন ফ্রিকিকটা নিলেন, তারপর লুপড বলটা যখন তিনি হেড করে ভেতরে ঢুকালেন, সেই কারণে অফসাইডে সেটা বাতিল হয়ে গেল প্রায় অনেকক্ষণ পর। তবে এই গল্পটাও বলে দিচ্ছে যে এই ধরনের সেট পিস ডিফেন্ডিং করার ক্ষেত্রে পিএসজির একটা ভয়াবহ দুর্বলতা রয়েছে। লুই এনরিকে এই কথা আগেও স্বীকার করেছেন, সেই জায়গাটায় আর্সেনালের এখনো সুযোগ রয়েছে এই দুর্বলতাটাকে কাজে লাগানোর জন্য। সেকেন্ড হাফে আর্সেনাল আরো বেশ কিছু সুযোগ তৈরি করলো, ট্রসারের সেই জায়গায় সুযোগটা ঠেকিয়ে দিলেন জিয়ানোলুইজি দনারুমা, কিন্তু ঘটনা হচ্ছে যখন বারকোলা এবং গনসালো রামোস শেষ মুহূর্তে মিস করলেন, বিশেষ করে বারকোলার এই মিসটা হয়তো পিএসজি কে ভোগালেও ভোগাতে পারেন। লুই এনরিকের রিয়াকশনটাই সবকিছু বলে দিচ্ছে যে তিনি মোটেও এই মিসে খুশি ছিলেন না। কিন্তু এই এতগুলো স্ট্যাটস, এতগুলো গেম ট্রিকারি, এতগুলো ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের বাইরে গিয়ে আপনি যখন দেজিরে দুয়োকে দেখবেন খেলতে, সাধারণত কিছু প্লেয়ার থাকেন তাদেরকে কোনো স্ট্যাট দিয়ে, কোনো ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায় না। দিস ডুও ইজ আ ম্যাজিক। তার খেলাটা আরেকবার দেখুন, মানে হি প্লেড ব্রিলিয়েন্টলি। গতকালকে আপনার সেই পিক নেইমারকে মনে করিয়ে দেওয়ার জন্য দেজিরে দুয়োর খেলাটা যথেষ্ট ছিল। তিনি যেই ব্যাক পায়ের ফ্লিকগুলো করছিলেন বা বল যেভাবে উইন করছিলেন সামনে, কিংবা বক্সে ঢুকে 1v1 সিচুয়েশন, 1v1 নয় 1v3 বা 1v4 সিচুয়েশনে পরে বল বের করার চেষ্টা করছিলেন। হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। পিএসজি হ্যাজ আ জেম ইন দেয়ার হ্যান্ড। ম্যাচটা শেষে 1-0 গোলের ব্যবধান, 1-0 গোলে আসলে ফুটবলের রেজাল্ট নকআউট গেমে ডিসাইড হওয়া মানে হচ্ছে খুবই কেজি একটা ম্যাচ হয়েছে। সেটাই মিকেল আর্তেতা প্রেস কনফারেন্সে বলছেন। তিনি বলছেন যে ম্যাচটা এখনো 50-50 টাই রয়েছে, তবে প্যারিসে গিয়ে এই ম্যাচটাতে জিততে হলে, অর্থাৎ যদি ফাইনালে যেতে হয় 2006 সালের পর প্রথমবার 19 বছরে, তবে আর্সেনালকে ভেরি ভেরি স্পেশাল কিছু একটা করে দেখাতে হবে তাদের প্লেয়ারদেরকে, এবং এই প্যারিসেই তিনি সেই কাজটা করে দেখাতে চান মিকেল আর্তেতা বলছেন। ডেকলান রাইসও বলছিলেন ফার্স্ট হাফের মাঝখানে যখন তাকে টিভি ক্যামেরা প্যান করছিল, তিনি বলছিলেন যে বল ছাড়া, অর্থাৎ বল পজিশন ছাড়া তার টিম মরে যাবেন, এবং সেই ঘটনাটাই আসলে হয়েছে। যেহেতু থমাস পার্টে ছিলেন না, থমাস পার্টের ওই জায়গাটাতে ঘাটতি পূরণ করার জন্য ওডেগার্ড, মেরিনো কিংবা রাইস কেউ আসলে ক্লিনিক্যাল ভূমিকাটা পালন করতে পারেনি। স্পেসিফিক্যালি ডেকলান রাইস ওই নাম্বার 6 রোলে হোল্ডিং পজিশনে খুব একটা ডমিনেন্স ক্রিয়েট করতে পারেননি পিএসজির ওই মিডফিল্ড ট্রায়ার এগেইনস্টে। এই ম্যাচটা থেকে আরেকটা সিলভার লাইনিং আর্সেনাল নিয়ে যেতে পারে। যখনই আর্সেনাল সেট পিস পেয়েছে তখনই দনারুমাকে বেশ শেকি মনে হয়েছে, এবং এই ধরনের অ্যাটাকিং সেট পিস ঠেকানোর ব্যাপারে পিএসজির ব্যাকলাইন যথেষ্ট ভুগেছে। এবং শেষ দিকে যখন বেশ কিছু সুযোগ আর্সেনাল তৈরি করছিল, সেটাও আশরাফ হাকিমির পেছনে রেখে যাওয়া স্পেসটাকে পেনেট্রেট করে, ম্যানিপুলেট করে আশরাফ হাকিমি যেভাবে অ্যাডভান্স পজিশনে খেলেন, সেই জায়গাটাতে কিন্তু ডমিনেট করা বা সুযোগ নেওয়ার সুযোগ আর্সেনালের থাকবে পরবর্তী লেগে। লুই এনরিকের তো এই ম্যাচটা জিতে খুশি থাকা উচিত। 1-0 গোলের একটা জয় বা এমিরেটসে আর্সেনালকে 11টা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পর এমিরেটসের মাঠে হারানো এবং 17টা ম্যাচ পর ইউরোপিয়ান গ্রাউন্ডে হারানো। কিন্তু তিনি বলছেন যে তাদেরকে সাফার করার জন্য, ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে
প্যারিসের ঘরের মাঠে, তাদের ঘরের মাঠে, কারণ এই ম্যাচটা অর্থাৎ সেমিফাইনালের সেকেন্ড লেগটা আর্তেতার দলের এগেইনস্টে খুবই খুবই কঠিন হতে যাচ্ছে। যদি তাদেরকে আবারও ফাইনালে উঠতে হয় 2020 সালের পর, তবে তাদেরকেও এই কাজটা স্পেশালি করে দেখাতে হবে। এবং এই ধরনের বিগ ম্যাচে যখনই এসছে, স্পেশালি ইংলিশ কোনো অপোনেন্টের বিপক্ষে, তখন আপনি জানেন কে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছেন, কে নিজেকে তার বিগ গেম প্লেয়ার হিসেবে পালন করেছেন। অথচ তাকে নিয়ে ট্রলের কোনো অভাব হয়নি লাস্ট 2-3 মৌসুমে। 16 বছর বয়সে থেকে এসি মিলানে খেলছেন, 10টা বছর হয়ে গেছে, বয়স মাত্র 26। তারপরও যেরকম ট্রোলের শিকার হয়েছেন, ট্রোলের জবাবটাও দিচ্ছেন জিয়ানোলুইজি ডনারুমা। গতকালকে সম্ভবত তিনি আবারও একটা পিক জিজি বুফন এস্ক পারফরমেন্স দিয়েছেন। সাধারণত লেকিপ নাম্বারিং করার ক্ষেত্রে, মানে যখন আপনি পরীক্ষার খাতার নাম্বারিং করছেন, এরকম কিপটা স্যার থাকে না, যিনি আপনাকে সাধারণত আপনি 80 পান কিন্তু তিনি আপনাকে 65, 70 বেশি দিবেন না। লেকিপ সাধারণত নাম্বারিং করার ক্ষেত্রে এই কাজটাই করে, সাধারণত 6-7 বেশি রেটিং তারা করতে চায় না। সেখানে লেকিপ গতকালকে ডনারুমার এই ম্যামথ পারফরমেন্সকে 8 দিয়েছে এবং ডনারুমা গতকালকে আরো 5টা ক্রুশাল সেভ করেছেন, যেটা বেসিক্যালি পিএসজি কে ম্যাচে রেখেছে। এবং ভিতিনিয়া গতকালকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন, কিন্তু তারপরও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ডনারুমার সঙ্গে বলেছেন যে আসলে ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা ডনারুমারই প্রাপ্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, উসমান দেমবেলে, তার রিডেমশন আর্কটা দেখার মতো একটা ঘটনা হয়ে থাকছে। আবার আমরা চলে যাই আর্সেনালের ওই ম্যাচটাতে, যেই ম্যাচের আগে বেসিক্যালি লুই এনরিকে ডিসিপ্লিনারি কারণে দেমবেলেকে ড্রপ করেছিলেন। সেই ম্যাচে আর্সেনাল 2-0 গোলে পিএসজি কে হারিয়েছিল। এরপরও দুটো লিগ ম্যাচে অর্জের এবং নতের এগেইনস্টেও কিন্তু দেমবেলের খেলা হয়নি। ফাইনালি ওই ম্যাচটার পর দেমবেলেকে পরে রিইনস্টল করা হলো এবং তারপর আর কিন্তু বলার অপেক্ষা রাখে না দেমবেলে কি ফর্মে ছিলেন, পিএসজি কিভাবে কামব্যাক করেছে। এবং এই দেমবুস টার্মটাকে সম্ভবত আরবান ডিকশনারিতে বা আরবান ফুটবল ডিকশনারিতে অ্যাড করা যেতে পারে, যার অর্থ দাঁড়াতে পারে যে এর চাইতে ভালোভাবে হয়তো ফেরার গল্পটা আর কেউ লিখতে পারে না। তার যে অরাটা রয়েছে, দ্যাট ইজ উসমান দেমবেলে। তিনি যে রিডেমশন আর্কটা নিজের জন্য লিখেছেন, এরপর তিনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে তার কোন পরিবর্তনটা এসছেন। তিনি বলছেন যে লুই এনরিকে তার মেন্টালিটিতে পরিবর্তন এনেছেন, যেই মেন্টালিটির পরিবর্তনের কারণে দেমবেলে এখন ওয়ান অফ দ্য লিথল বল স্ট্রাইকার্স হয়ে উঠেছেন এই 2025 সালে এসে। আপনি চিন্তা করতে পারেন 2025 সালে 25টা ম্যাচ খেলেছেন, 25টা ম্যাচ থেকে 25টা গোল তার আছে এবং সব মিলে 45টা ম্যাচে 45টা গোল কন্ট্রিবিউশন। এর মধ্যে গোল সংখ্যা 33টা। ইউরোপিয়ান গোল স্কোরিং ট্যালেন্ট রবার্ট লেভানডস্কি সবার উপরে রয়েছেন, সেই তালিকায় দেমবেলের নামটা রয়েছে 33 গোল নিয়ে। এবং এই দেমবেলে কিনা অবশ্য একটা ইনজুরি স্কেয়ার শেষ মুহূর্তে হয়েছে, হ্যামস্ট্রিং এর চোটের কথা শোনা যাচ্ছে, তবে লুই এনরিকে বলেছেন যে তাকে মনিটর করা হতে পারে। তিনি আশা করছেন দেমবেলেকে পরবর্তী ক্রুশাল সেকেন্ড লেগে পাওয়া গেলেও যেতে পারে, তবে সেই জন্য আসলে অপেক্ষা করতে হবে তার মনিটরিং ইভ্যালুয়েশনটা কি আসে। এমিরেটসের ঘরের মাঠে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, হাই প্রেসিং হাই ইন্টেন্স ফুটবল, যেটাতে দেমবেলে ডিফারেন্স মেক করে দিয়েছেন। পিএসজির কন্ট্রোল কেওয়াস মেড দ্য ডিফারেন্স এবং লুই এনরিকে সম্পূর্ণ একটা অ্যাডভান্টেজ নিয়ে, যদিও 1 গোলের অ্যাডভান্টেজ নিয়ে তিনি প্যারিসে ফেরত যাচ্ছেন, তবে পরের লেগটা পরবর্তী সপ্তাহের বুধবার ইজ দেয়ার টু প্লে ফর এভরিথিং। আর্সেনাল পিএসজি কখনোই তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, দুই দলই ফাইনাল খেলেছে, সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে। দুই দলেরই সুযোগ রয়েছে এই ফাইনালে আরেকবার টিকিট কেটে যাওয়ার জন্য। এই ম্যাচ নিয়ে আপনার কি মন্তব্য ছিল, কোন ঘটনাগুলো আসলে ডিফাইনিং মোমেন্ট ছিল, সেগুলো কিন্তু লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.